লেবাননের সবশেষ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আরও আলোচনা করতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন সহকর্মী তানভীর জনি। জনি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন বিদেশের আয়োজনে এই যে আমরা বলছিলাম যে আমরা দেখছিলাম যে হিজবুল্লাহর আসলে বর্তমান হাল কে ধরবে সেটা নিয়ে এই আমরা প্রতিবেদনটি দেখছিলাম। একটু জানতে চাই তাদের এই যে প্রধান নাসরাল্লাহ নিহতের পর গোষ্ঠীটির বর্তমান অবস্থাটা কি এবং তাদের মনোবল কি আসলে এই দুর্ঘটনার পর ভেঙে পড়েছে কিনা। মুক্তি, যে বিষয়টি আমরা আসলে গণমাধ্যমে দেখছি সেটি হচ্ছে যে বর্তমানে লেবাননের অবস্থা আসলে একটু ভয়াবহ। কারণ হচ্ছে ইতিমধ্যে প্রায় 10 লাখ বাসিন্দা লেবানন ছেড়ে পালিয়েছেন। তাদের মধ্যে যখন হিজবুল্লাহ প্রধান নিহত হন তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয় এবং ইসরায়েল বাহিনীও তাদের হামলা অব্যাহত রেখেছে এবং লেবানন সীমান্তে তারা সামরিক এবং সেনা সংখ্যা বাড়িয়েছে। এখন তাদের লক্ষ্য হচ্ছে লেবাননের কেন্দ্র রাজধানী বৈরুতে স্থল অভিযান শুরু করা। এই আতঙ্কেই আসলে লেবাননের সাধারণ বেসামরিক যারা আছেন তারা আসলে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। আর আমি যদি প্রতিক্রিয়া বলি যে লেবানন কি প্রতিক্রিয়া দেখাতে পারে, আসলে লেবাননের সবচেয়ে শক্তিশালী সংগঠন হচ্ছে হিজবুল্লাহ। এখন তাদের যেহেতু তাদের প্রধান মারা গিয়েছেন, তো এখন তারা একটু অস্তিত্ব সংকটে অনেকটা বলা যায় যে তারা ভুগছেন, কারণ নেতৃত্ব নেই তাদের। যদিও তাদের নেতৃত্ব নিয়ে আলোচনা হচ্ছে, এই মুহূর্তে তারা আসলে কি প্রতিরোধ করবেন নাকি তাদের সংগঠনটিকে গোছাবেন সেই নিয়ে আসলে তারা একটু শঙ্কায় আছেন। প্লাস হচ্ছে সেই সঙ্গে তাদের যে মেন অর্থদাতা বা সামরিক সহায়তা দেয় সেটি হচ্ছে ইরান। তাদের ইরানের উপরও তারা অনেকটা নির্ভরশীল এবং টোটাল মধ্যপ্রাচ্যের যে সংকটটা তৈরি হচ্ছে এখন লেবানন চাইলেও সেটা প্রতিক্রিয়া দেখাতে পারছে না। আবার লেবাননের যে বর্তমান সরকার আছে সেটাও আবার নির্বাচিত সরকার না, সেটাও ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে চলছে। তারাও এক ধরনের সক্ষতা নিয়েই আসলে হিজবুল্লাহ গোষ্ঠীর সঙ্গে চলছে, যদিও হিজবুল্লাহ গোষ্ঠী পশ্চিমাদের কাছে জঙ্গি সংগঠন হিসেবে পরিচিত। যার কারণে লেবানন সরকারও কোনো পদক্ষেপ নিতে পারছে না, তাদেরকে ভরসা করতে হচ্ছে হিজবুল্লাহ গোষ্ঠীর উপর। এবং তাদের আর্মি বাহিনী বা সামরিক সেনা থাকার পরও সামরিক বাহিনীর চেয়ে অনেক বেশি শক্তিশালী তাদের এই হিজবুল্লাহ গোষ্ঠী। তো হিজবুল্লাহ কি আসলে এই দুর্ঘটনাটির পর কি তাদের কি বিক্ষিপ্ত হয়ে যাওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা, তারা কি আবার পুনর্গঠন করবে? তাদের কি সংগঠিত হওয়ার মতো কোনো সামর্থ্য কি তাদের আছে এখনো? হিজবুল্লাহর এই মুহূর্তে আসলে হিজবুল্লাহ একটু ব্যাকফুটে আছে বলা যায়, কিন্তু তাদের হাতে বিশাল সমরাস্ত্র আছে। যদিও তাদের বক্তব্য, তাদের দাবি হচ্ছে যে তাদের সেনা সংখ্যা প্রায় 1,20,000, কিন্তু আবার পশ্চিমারা বলছে যে না, তাদের সংখ্যা 50 থেকে 60,000-এর মতো হবে। কিন্তু তাদেরকে সংগঠিত করা এবং তাদেরকে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখা এবং তাদেরকে নির্দেশ দেওয়া, সেই যে মেন কাজটি ছিল হাসান নাসরাল্লাহ, তিনি এখন নেই এখন। এবং তারা মেইনত হচ্ছে যে তারা ইরানের সাপোর্টে চলে এবং পরবর্তীতে যারা যে নেতৃত্বে আসবেন তারও ইরানের সাথে একটা সখ্যতা রাখতে হবে এবং তা না হলে হয়তোবা ইরানও তাদেরকে এতটা সাপোর্ট দিতে পারবে না বা দিবে না। এই প্রসঙ্গে একটু বলতে চাই তানভীর, এই যে আপনি ইরানের কথাটা বলছিলেন, এই যে পরপর দুটি গোষ্ঠীর হামাস এবং পরে হিজবুল্লাহ প্রায় 2 মাসের বিরতিতেই দুইটি প্রধান নেতার মৃত্যু হলো, তো এতে কি ইরান আদৌ ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা কোনো পদক্ষেপে যাবে কিনা? এবং এই যে প্রথমে ফিলিস্তিন, তারপর লেবানন এবং সেই জায়গায় কোনো রকমভাবে ইরানও জড়িত হয়ে আছে, তো মধ্যপ্রাচ্য সংকটটা আসলে কোন দিকে যাচ্ছে? মধ্যপ্রাচ্য সংকটটা আসলে গভীর শুরু আসলে আমি যদি বলি সম্প্রতি, সেটা হচ্ছে যে গাজায় গত 7 অক্টোবর হামলার পর থেকেই গাজায় যখন হামলা হলো এবং হামাসের বিরুদ্ধে হামলার কথা বলে তারা আসলে পুরো গাজাকেই আসলে একটা ধ্বংসস্তূপে পরিণত করেছে। তারপর তখন সেই মুহূর্তে ইরান এবং হিজবুল্লাহ এবং হুতি বিদ্রোহীরা ইসরায়েলের পাশে, ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে তাদের পক্ষে লড়াই করেছে, যাকে অনেকটা ছায়াযুদ্ধ হিসেবে বলা যায়। প্রতিক্রিয়ায় ইসরায়েল আবার ওই দেশগুলোতে হামলা চালিয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর হামলা চালাচ্ছে। তো ইরান এই মুহূর্তে ইরান শুরু থেকে বলে আসছে যে তারা প্রত্যেকটি হত্যার জবাব দিবে এবং কঠিন হুঁশিয়ারিও দিয়ে আসছে যে ইসরায়েলকে এর জবাব দিতে হবে। কিন্তু আদতে আমরা এখনও ইরানের তেমন কোনো প্রতিক্রিয়া আসলে চোখে পড়েনি এবং তারা হয়তো বা কূটনৈতিকভাবে কিছুটা চাপে আছে এবং সেখানে একটা শঙ্কা জেগেছে, যদি ইরান এই মুহূর্তে আক্রমণ করে তাহলে যুক্তরাষ্ট্র তাকে আক্রমণ করতে পারে এবং মধ্যপ্রাচ্য সংকট আরও বেশি বড় হতে পারে। তানভীর, ধন্যবাদ। আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পেরেছি। আমরা এতক্ষণ লেবানন এবং মধ্যপ্রাচ্য সংকট বিষয়ে আলোচনা করছিলাম, আমাদের সহকর্মী তানভীর জনি ছিলেন আমাদের সঙ্গে।